জারি করেছে বাংলাদেশ সরকার। তবে লকডাউনের মধ্যেও গেমস চলবে বলে নিশ্চিত করেছেন আয়োজকরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার শেষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহিদ রেজা নিশ্চিত করেন বিষয়টি। লকডাউন ঘোষণা করা হলেও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস চলবে, তবে 10 তারিখের বদলে 9 তারিখ গেমসের পর্দা নামবে বলে জানান তিনি। কোভিড পরিস্থিতি এবং লকডাউনের কথা বিবেচনা করে খেলার পরিসর অনেক কমিয়ে আনা হবে বলেও জানান তিনি। এছাড়া মাঠে দর্শক সম্পূর্ণ নিষিদ্ধ করেছে তারা। সব ভেন্যুতেই সূচি অনুযায়ী খেলা চলবে, তবে স্বাস্থ্যবিধি মেনে কম লোক সমাগমের উপস্থিতি মাথায় রেখে গেমস করা হবে বলে জানান তিনি। বাংলাদেশ গেমস কন্টিনিউ করবে এবং যেগুলো ইভেন্টস আছে আমরা চেষ্টা করতেছি ঠিকভাবে স্বাস্থ্যবিধি রেখে মেনে আমরা গেমস শেষ করবো ইনশাল্লাহ। সরকার ডেফিনেটলি জানেন এই ব্যাপারটা এবং এই ব্যাপারে আমরা ইতিবাচক উত্তরই পাবো। ইতিমধ্যে তো কথা অবশ্যই হয়েছে, সবার সাথেই কথা হয়েছে এবং সবাই আশ্বাস দিয়েছে যে গেমসটা ঠিকভাবে হবে। সামনে 9 তারিখের ভিতরে সমস্ত গেমস শেষ করে দেবো। বাংলাদেশ গেমসের অ্যাথলেটিক্সে 10,000 মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর মোহাম্মদ আসিফ বিশ্বাস। 400 মিটার হার্ডেলসে সোনা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাসুদ রানা। পুরুষদের পোল ভোল্টে প্রথম হয়েছেন সেনাবাহিনীর রাশেদুল ইসলাম। এদিকে জিমন্যাস্টিক্সে এবারও সাফল্য যাত্রা অব্যাহত রেখেছে নূর আক্তার বানু। এছাড়াও হ্যান্ডবলে আনসারকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 10,000 মিটার দৌড়ে শুরু থেকেই লক্ষ্যে অবিচল ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ বিশ্বাস। তরুণ এই অ্যাথলিটের ক্ষিপ্রতার কাছে পাত্তাই পাননি অন্যরা। স্বর্ণজয়ের পথে আসিফ সময় নিয়েছেন 36 মিনিট 32 সেকেন্ড। রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মোহাম্মদ সোহেল মিয়া। তিনি সময় নিয়েছেন 36 মিনিট 35.70 সেকেন্ড। রূপা জিতেছেন একই সংস্থার মোহাম্মদ আলামিন। 400 মিটার হার্ডলসেও আধিপত্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীর। 53.60 সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন মাসুদ রানা। রূপা পেয়েছেন নৌবাহিনীর সুলতান সানজিদ। এছাড়া এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর মিনহাজুল। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পর এরকম গোল পেলে আমার ভালো লাগে। প্রস্তুতি সেরকম আমার ভালো ছিল না। আমাদের আর্মি মিট করা লাগছে 2টা পর প্রতি মাসে। মানে আমি গত ন্যাশনালের পথে এই 4টে মিট করতেছি আমি। আলহামদুলিল্লাহ সাইডটাতে ভালো রেজাল্ট। পুরুষদের পোল ভোল্টে 4 মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রাশেদুল ইসলাম। যশোর জেলার আফদার আলী জিতেছেন রৌপ্য। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন নৌবাহিনীর সেলিম মণ্ডল। আমি সামনের দিকে আরও ভালো ট্রেনিং করবো, আরও জাম্প করব। আমাদের এই ইভেন্টটা মূলত বিদেশে রাখা হচ্ছে না, তো আমি আমাদের মাননীয় ফেডারেশনের সরকারের সভাপতির কাছে বিনীতভাবে অনুরোধ করব যেন আমাদের এই ইভেন্টটা বিদেশেতে রাখে। আমরা যেন যদি ইভেন্ট বিদেশে পার্টিসিপেট করতে নাও পারি, যেন আমাদের অন্তত পারফরমেন্স কোর্সের জন্য আমাদেরকে বিদেশে পাঠানো হয়। ওনার কাছে আমাদের এই বিনীত অনুরোধ থাকলো। জিমন্যাস্টিক্সে এবারের বাংলাদেশ গেমসেও চমৎকার পারফরমেন্স ধরে রেখেছেন নূর আক্তার বানু। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে মেয়েদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে 10.25 স্কোর করে সোনা জিতেছেন আনসারের এই জিমন্যাস্ট। এ নিয়ে তার স্বর্ণ হলো 4টি। এই ইভেন্টে রূপা জিতেছেন পুলিশের সোনিয়া আক্তার এবং ব্রোঞ্জ পেয়েছেন আনসারের শান্তা ইসলাম। এদিকে হ্যান্ডবলে আনসারকে 36-26 গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে 17-13 গোলে এগিয়ে ছিল 2013 সালের বাংলাদেশ গেমসের স্বর্ণজয়ীরা। ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ পুলিশ। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ শাহিদ রেজা। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের শেষ দিনে বাংলাদেশ আনসারের জয়কার 5টি ক্যাটাগরিতে 2টি স্বর্ণপদক পেয়েছে তারা। আর্চারিতে কম্পাউন্ড পুরুষ ইভেন্টে বাংলাদেশ পুলিশের অসীম কুমার দাস নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। আর শুটিংয়ে 10 মিটার এয়ার পিস্তলে ব্যর্থ দেশসেরা পিস্তলবাজ শাকিল আহমেদ। তাকে টপকে স্বর্ণ জিতেছেন আর্মির সাব্বির আলম। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে বডি বিল্ডিং ইভেন্টের তৃতীয় ও শেষ দিনে 5টি ক্যাটাগরিতে 2টি স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশ আনসার। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে পুরুষ সিনিয়র বডি বিল্ডিং 85 কেজি দৈহিক ওজন শ্রেণী দিয়ে শুরু হয় বডি বিল্ডিং ইভেন্টের শেষ দিনের পদকের লড়াই। পুরুষ সিনিয়র বডি বিল্ডিং 85 কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সুমন দাস। রৌপ্য জয় করেছেন ফিটনেস টাইম জিমের হারুনর রশিদ জেনি। ব্রোঞ্জ পেয়েছেন ঢাকা জিমের রেজাউল ইসলাম।
নারীদের ইভেন্টে ওপেন ক্যাটাগরিতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে স্বর্ণ জিতে নেন বাংলাদেশ আনসারের মাকসুদা মৌ। রৌপ্য পেয়েছেন রুসলান স্টুডিওর মিম আক্তার। ব্রোঞ্জ জিতেছেন দ্য ওয়ারিয়র্স ক্লাব ঢাকার তানজিম আক্তার তিথি। করোনার ভিতরে বেসিক্যালি যেহেতু মানে স্বাস্থ্য কিংবা ফিটনেস মেনটেন করাটা খুবই দরকার, সো নর্মালি বাসায় যেভাবে করা যায় যতটুকু মেনটেন করা যায় ওভাবেই করেছি। করোনার মধ্যে এটা যে হয়েছে এটাই অনেক কিছু। করোনার মধ্যে আসলে কি আর করা যায়, বাসায় ওয়ার্কআউট করতে হবে। বাংলাদেশ গেমসের চতুর্থ দিনে এসে মাঠে গড়ালো দেশের সম্ভাবনাময় ইভেন্ট আর্চারি, যেখানে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনের কোয়ালিফিকেশনের রাউন্ডের খেলা শুরু হয়েছে। কম্পাউন্ড পুরুষ ইভেন্টে বাংলাদেশ পুলিশের অসীম কুমার দাস ৭২টি তীর ছুড়ে ৭২০-এর মধ্যে ৭০৪ স্কোর করে নতুন জাতীয় রেকর্ড গড়েন। শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যর্থ দেশসেরা পিস্তলবাজ শাকিল আহমেদ। তাকে টপকে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের সাব্বির আলম ৫৬৩ স্কোর করে স্বর্ণ জিতেছেন। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্যর্থ আরেক দেশসেরা শুটার আতকিয়া হোসেন দিশা। তাকে পেছনে ফেলে স্বর্ণ জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের নাফিসা তাবাসসুম। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে কুস্তি ডিসিপ্লিনে পুরুষদের বিভাগে ৪টি ইভেন্টের ফল নিষ্পত্তি হয়েছে। সবগুলোতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। মেহেদী নাই, সময় সংবাদ। সাঁতারে একদিনে হয়েছে ৩ জাতীয় রেকর্ড। ২০০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর রহমান সাগর, ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা এবং ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নতুন রেকর্ড গড়েছেন সোনিয়া খাতুন। এদিকে লন্ডন প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ বাংলাদেশ গেমসে জিতেছেন তার প্রথম স্বর্ণ। বাংলাদেশ গেমস সাঁতার ডিসিপ্লিনে প্রথম দিনই পুলে ঝড় তুলেছিলেন নৌবাহিনীর সাঁতারুরা। নিষ্পত্তি হওয়া ৮ স্বর্ণের ৬টি যায় তাদের ঘরে। নতুন দিন, কিন্তু সেই একই গল্পের পুনরাবৃত্তি। সাঁতারের দ্বিতীয় দিনও ছিল নৌবাহিনীর আধিপত্য। দিনের শুরুতেই জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জয় করেন দেশের অন্যতম সেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগর। ২০০ মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়ার পথে সাগর ভেঙেছেন ২০১৬ সালে গড়া তারই রেকর্ড। আগের টাইমিং ছিল ১ মিনিট ৫৮.৪৪ সেকেন্ড। এদিন তার টাইমিং হলো ১ মিনিট ৫৮.২৫ সেকেন্ড। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই অংশ নিয়েছিলেন বাংলাদেশ গেমসে, তবে জাতীয় রেকর্ড গড়ার তৃপ্তি আছে সাগরের। খুব সীমিত সময়টা আমরা ট্রেনিংয়ের সুযোগ পেয়েছি। ক্রাইসিস মুভমেন্টে যে টাইমিংটা হয়েছে এবং গোল পেয়েছি, এতে মানে খুবই সন্তুষ্ট। লন্ডন প্রবাসী সাঁতারু জুনাইনা প্রথম দিন স্বর্ণ হাতছাড়া করেছিলেন, তবে এসএ গেমসে পদকজয়ী এই কিশোরী দ্বিতীয় দিন পেয়েছেন সেরা সাফল্য। নিজের সেরা টাইমিং করতে পারেননি, তবে ঠিকই ২০০ মিটার ফ্রি স্টাইলে স্বর্ণ জিতেছেন নৌবাহিনীর এই সাঁতারু। পদক জয়ের কোনো আশাই ছিল না, সেখানে জিতেছেন স্বর্ণ, তাই জুনাইনার উচ্ছ্বাসও ছিল একটু বেশি। আমি অবাক হয়েছি, তবে খুব আনন্দও লাগছে। আমি কোনো রকম প্রস্তুতি ছাড়াই এই গেমসে অংশ নিতে এসেছি। পদক জয়ের কোনো প্রত্যাশাও ছিল না, তবে স্বর্ণ জিতেছি এটা ভেবেই খুব ভালো লাগছে। আমার বাবাও অনেক খুশি হয়েছে। এই অর্জনে আমি অনেক গর্বিত। সাঁতারে ২ দিনে নিষ্পত্তি হয়েছে ১৮ স্বর্ণের, যার ১৫টি নৌবাহিনী জয় করে বরাবরের মতো নিজেদের আধিপত্য ধরে রেখেছে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। লকডাউন উঠে গেলে ৭ দিনের মধ্যে শুরু হবে সব ফুটবলীয় কার্যক্রম। এর মাঝে দলবদলের সময় বাড়ানোর ব্যাপারে ফিফা এবং এএফসির নির্দেশনা চেয়েছে বাফুফে, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে লকডাউনের কারণে ১৪ এপ্রিল হতে যাওয়া আবাহনীর এএফসি কাপের ম্যাচও বাংলাদেশে হচ্ছে না অনেকটাই নিশ্চিত। এদিকে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল হারের পর প্রেস কনফারেন্সে উপস্থিত না হওয়ায় জেমিডেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আনফা। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপাকে দেশের ফুটবল। এরই মধ্যে বাফুফে বন্ধ করেছে সব ধরনের মাঠের কার্যক্রম। এমত অবস্থায় নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে বেশ কয়েকটি ইভেন্ট ঘিরে। ৭ এপ্রিল দলবদল শেষে প্রিমিয়ার লিগ শুরুর কথা ছিল ৯ এপ্রিল থেকে। প্রাথমিকভাবে ১২ এপ্রিল পর্যন্ত লকডাউনে যাচ্ছে দেশ, তাতে সংশয় তৈরি হয়েছে দলবদল আর লিগ নিয়ে। যদিও দলবদলের ব্যাপারে এএফসির নির্দেশনা চেয়েছে বাফুফে। লকডাউন শেষ হওয়ার পরে ন্যূনতম ৭ দিন সময় দিয়ে আমরা খেলাগুলো শুরু করব এবং সাময়িকভাবে আমরা খেলাগুলো স্থগিত ঘোষণা করছি। ফিফার নিয়ম হচ্ছে যে রেজিস্ট্রেশন উইন্ডো একবার শুরু হয়ে গেলে সেটা আসলে পরিবর্তন, পরিবর্ধন
এক্সটেনশন করার আসলে কোনো নিয়ম নেই। আমরা ফিফার কাছে চিঠি লিখেছি যে আমরা আসলে এই পরিস্থিতিতে আমাদের যে সেকেন্ড রেজিস্ট্রেশন উইন্ডো যেটা চলমান রয়েছে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী দলসমূহের জন্য, সেটা আসলে এক্সটেনশন করা যায় কিনা। এদিকে লকডাউন উঠে গেলে 1 সপ্তাহের মধ্যে শুরু হবে দেশের ফুটবলের কার্যক্রম। তবে 14 এপ্রিল বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আবাহনীর এফসি কাপের ম্যাচ আয়োজনের কথা থাকলেও তা যে হচ্ছে না এটা অনেকটাই নিশ্চিত। 7 এপ্রিল এফসি কাপের একটি খেলা ছিল, যে খেলাতে দুটো ক্লাবের মধ্যে যে জিতবে তার সাথে আমাদের আবাহনী লিমিটেডের আগামী 14 এপ্রিল আমাদের হোম ম্যাচের খেলা ছিল দেশের মাটিতে। সো 14 এপ্রিলে খেলাটা আয়োজন করাটা কিন্তু এখন আমাদের জন্য এক প্রকার অসম্ভব, বিকজ অলরেডি 12 তারিখ পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে। এদিকে লকডাউন দীর্ঘায়িত হলে জাতীয় দলের জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার আগে প্রস্তুতি কেমন হবে এসব বিষয়েও হয়েছে আলোচনা। 10 থেকে 12 দিন সময় পাবো আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের খেলায় অংশগ্রহণ করার আগে। এফসি কাপ কীভাবে হচ্ছে, মানে মালদ্বীপে খেলাটা হওয়া, তার আগে আমরা কতদিন পর্যন্ত লিগের খেলাটা করতে পারবো, কয় রাউন্ড লিগের খেলা করতে পারবো, লকডাউন কতদিন পর্যন্ত আসলে এক্সটেন্ডেড হবে, এগুলো দেখে আসলে আমরা কম্প্রিহেন্সিভ একটা স্টেটমেন্ট দিব। এদিকে নেপালে অনুষ্ঠেয় 3 জাতি টুর্নামেন্টের ফাইনাল হারের পর বাংলাদেশ কোচ জেমি ডে প্রেস কনফারেন্সে উপস্থিত না হওয়ার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অল নেপাল ফুটবল ফেডারেশন। যদিও এরই মধ্যে প্রায় 1 মাসের ছুটিতে গেছেন কোচ জেমি ডে। নিউজিল্যান্ডে ব্যর্থতার 16 কলা পূর্ণ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি হেড কোচ রাসেল ডমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক। টানা হারের জন্য নিজেদের ব্যর্থতার পাশাপাশি বৈরী কন্ডিশনকে দুষছেন স্পিনার নাসুম আহমেদ। দ্রুতই এই সফরের দুঃসহ স্মৃতি ভুলে গিয়ে লঙ্কা সিরিজে নিয়েই ভাবতে চায় দল, জানিয়েছেন তিনি। 23 ফেব্রুয়ারি টু 4 মার্চ মাঝে পার হয়েছে 39 দিন। দীর্ঘ সফর শেষে দেশে ফিরেছেন টিম টাইগার্স। তবে ঘরে ফেরার তৃপ্তি ছাপিয়ে বিমানবন্দরে সবাই যেন ব্যস্ত নিজেকে আড়াল করতে। যেন অদ্ভুত এক তারা ক্রিকেটার কিংবা সাপোর্টিং স্টাফদের মুখেও এঁটেছেন কুলুপ। তাসমান সাগর পারে কিউই শিক্ষার ঘা এখনো দগদগে। হারার চেয়ে বেশি কথা হচ্ছে ক্রিকেটারদের বাজে অ্যাপ্রোচ আর দুর্বল মানসিকতা নিয়ে। যাচ্ছে তাই এই পারফরমেন্সে নেই কোনো ব্যাখ্যা। স্পিনার নাসুমও এতে দায় দেখছেন নিজেদেরই। পেস বন্ধ উইকেট ছিল, তারপরে চেষ্টা করছি স্পিনাররা, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার। আমরা যে খারাপ খেলছি বা ইয়ে হয়েছে আমাদের দ্বারা হয় এইটাই, এর থেকে বেশি কিছু না। আমার দিক দিয়ে মনে হয় আমরা উইকেটের দিক দিয়ে একটু পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের উইকেট আর ওইখানে উইকেট টোটালি একটা ডিফারেন্ট। সিরিজ জুড়ে ক্যাচ মিস ছিল নিয়মিত চিত্র। বাজে ফিল্ডিংয়ে একজন ছাড়িয়ে গেছেন অন্যজনকে। এজন্য অবশ্য স্বল্প সময়ের ক্যাম্পকে দায়ী করছেন নাসুম। কিছুটা দুষলেন কন্ডিশনকেও। কন্ডিশনে একটু প্রবলেম ছিল। 1.5-2 মাস থাকলে আমাদেরও ফিল্ডিং অনেকটা ইমপ্রুভ হইব, কারণ ওইখানের আকাশটা হচ্ছে অনেক পরিষ্কার 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের ওয়েদার মতো ওইখানের ওয়েদার না, টোটালি ডিফারেন্ট। আর আমাদের একটু সময় লাগতো, হয়তো আমরা যদি 15 দিন একটা ক্যাম্প করতে পারতাম বা ইয়া করতে পারতাম, হয়তো আর একটু ভালো হইতো। সব ঠিক থাকলে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ খেলতে 12 এপ্রিল শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে কিউই সিরিজের ব্যর্থতা থেকে কতটুকু শিখল টাইগাররা, সেই প্রশ্নটা আপাতত তোলাই রইল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষা ফুরলো অবশেষে। কোয়ারেন্টিন শেষে ইডেন গার্ডেন্সে মাঠে নামলেন সাকিব আল হাসান। রোববার দলের অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গেল মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে 2 দিন অনুশীলন করেন সাকিব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর 27 মার্চ নীরবে চলে যান কলকাতায়। আইপিএলের কোভিড প্রোটোকল অনুযায়ী 7 দিন হোটেলে আইসোলেশনে ছিলেন সাকিব। এ সময় কয়েক দফা কোভিড টেস্ট হয় সাকিবের, সবগুলোতেই নেগেটিভ রিপোর্ট আসে। এরপর 7 দিনের কোয়ারেন্টিন শেষে রোববার প্রথমবারের মতো অনুশীলন করেছেন সাকিব। ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন, এবার কলকাতার পরিকল্পনার বড় অংশ জুড়ে আছেন সাকিব। গেল 2 মৌসুম দলের সাথে থাকলেও প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারায়ণ। তার জায়গায় একাদশে দেখা যেতে পারে সাকিবকে। শুক্রবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের ইনস্টাগ্রাম থেকে এক লাইভে এসে সাকিব কেকেআরের হয়ে 3য় শিরোপা জয়ের প্রত্যাশা করেন। এর আগে 2বার আইপিএল শিরোপা জিতেছেন সাকিব, 2বারই কেকেআরের হয়ে। আগামী 11 এপ্রিল চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ওয়ানডে সিরিজের খবর। জয় দিয়েই সিরিজ শুরু করল বাংলাদেশ নারী ইমার্জিং দল। সিলেটে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 54 রানে হারিয়েছে টাইগ্রেসরা। টস হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 195 রান তোলে স্বাগতিকরা। জবাবে সালমা জাহানারাদের দুর্দান্ত বোলিংয়ে 141 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। দারুণ ব্যাটিং করে ম্যাচ সেরা হয়েছেন ফারজানা হক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। সফরকারী বোলারদের দেখে শুনে খেলতে থাকেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শামীমা সুলতানা। উদ্বোধনী জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ৭৮ রান। তবে ব্যক্তিগত ৩৪ রানের মাথায় রান আউটের ফাঁদে ধরা দেন শামীমা। বেশিক্ষণ টেকেননি নিগার সুলতানাও, মাত্র ২ রানে ফেরেন অধিনায়ক। এরপর ৩৬ রানে জোনসের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন মুর্শিদা। তবে এক প্রান্ত আগলে রেখে 50 তুলে নিয়ে রানের চাকা সচল রাখেন ফারজানা হক। যদিও উইকেটে থিতু হতে পারেননি রুমানা ও ঋতুমণি, দুজন ফেরেন যথাক্রমে ১৩ ও ১১ রান করে। এরপর সালমা নাহিদা ফিরে যায় শূন্য হাতে। অবশ্য শেষ পর্যন্ত ফারজানা হকের অপরাজিত ৭২ রানের উপর ভর করে ১৯৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও খারাপ হয়নি। পাওয়ার প্লেতে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন অ্যান্ড্রে স্টেইন ও সিরলি। তবে ভালো সূচনা ধরে রাখতে পারেনি প্রোটিয়া মেয়েরা। স্কোরবোর্ডে ১৭ রান তুলতে ৫ উইকেট হারায় সফরকারীরা, যেখানে সর্বোচ্চ ৪১ রান আসে অ্যান্ড্রে স্টেইনের ব্যাট থেকে। এরপর টাইগার্সদের দারুণ বোলিংয়ে উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার মেয়েরা ১৪১ রানে অল আউট হয়। এ জয়ে ৫ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সালমা খাতুন ৩টি, জাহানারা, রুমানা ও সানজিদা নেন ২টি করে উইকেট। এদিকে বোলারদের পারফরমেন্সে খুশি অধিনায়ক নিগার সুলতানা। গত ৩ মাস যাবত আমরা অনেক পরিশ্রম করেছি এই সিরিজটার জন্য, তো আজকে প্রথম ম্যাচ উইন করে আমি মনে করি এটা খুব ভালো একটা স্টার্ট হয়েছে আমাদের জন্য। বোলিংটা এবং ফিল্ডিংটা আমি বলবো যে আপ টু দ্য মার্ক আজকে অনেক ভালো হয়েছে এবং এটাতে আরও বেটার করা যায় এবং নেক্সট টাইম আমরা ব্যাটসম্যানের জন্য আরও ভালো রান করতে পারি। একই ভেন্যুতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। দীপু, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। কিছুক্ষণ পর মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ওল্ড ট্র্যাফোর্ড এই ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত 12:30টায়। এদিকে লা লিগায় শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে সেভিয়ার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই দলের এই ম্যাচটি শুরু হবে রাত 1টায়। সদ্যই এফএ কাপের কোয়ার্টার ফাইনালে লেস্টার সিটির কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার সেই দুঃখ ঘোচাতে রেড ডেভিলরা মাঠে নামবে ইপিএল এর ম্যাচে, যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন। ইপিএল এ ভালো অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, টেবিলে 2 নম্বরে আছে রেড ডেভিলরা। তাই কিছুটা হলেও স্বস্তি আছে সোলশায়ার শিবিরে। ইপিএল এ শেষ 6 ম্যাচে 3টিতে জয় আর 3টিতে ড্র আছে তাদের। এ ম্যাচেও হার এড়াতে চাইবে স্বাগতিকরা। সব রকম প্রতিযোগিতা মিলিয়ে 25 দেখায় 17 জয় আছে ম্যানচেস্টার ইউনাইটেডের, আর মাত্র 3 জয় পেয়েছে ব্রাইটন। এ ম্যাচে ফিরছেন ডেভিড ডিহিয়া। এতদিন রেড ডেভিলদের হয়ে হেন্ডারসন মাঠে নামলেও এ ম্যাচে নাও দেখা যেতে পারে তাকে। মার্শাল, গ্রিনউডদের ইনজুরি সমস্যা এখনো কাটেনি। ডিফেন্সে ভিক্টর লিন্ডেলফের অনুপস্থিতিতে এরিক বেইলির সঙ্গে দেখা যাবে হ্যারি ম্যাগুয়েরোকে। সেই সঙ্গে পগবা, ফার্নান্দেস, কাভানিদের নিয়ে জয় পেতে ছক কষছে ইউনাইটেড। এদিকে স্প্যানিশ লিগে শীর্ষস্থান আরও মজবুত করতে অ্যাটলেটিকো মাদ্রিদ আতিথ্য নেবে সেভিয়ার। হেড টু হেড পরিসংখ্যান বলছে লা লিগায় আগের 6 দেখায় মাত্র 2টিতে জিতেছে রোজি ব্লাঙ্কোস। বাকি ম্যাচগুলোয় তাদের আটকে দিয়েছে সেভিয়া। ড্র হয়েছে সবগুলো ম্যাচ। এবার নিশ্চয়ই তার পুনরাবৃত্তি চাইবে না অ্যাটলেটিকো। এ ম্যাচে জিতলেই স্প্যানিশ লিগে এক মৌসুমে 21 ম্যাচে জয়ের রেকর্ড গড়বে অ্যাটলেটিকো। নিষেধাজ্ঞার কারণে অ্যাটলেটিকোর হয়ে এ ম্যাচে থাকছেন না ইয়ানিক কারাস্কো। তার পরিবর্তে খেলবেন সৌল নিগুয়েস। ইনজুরির কারণে ফেলিক্স না থাকায় সুয়ারেজের সঙ্গে দেখা যাবে কোরিয়াকে। সব মিলিয়ে দিয়েগো সিমিওনের ফরমেশনটা হতে পারে 3-1-4-2-এর। ফারজানা মুমু, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের আরও খবর। শিরোপার আরও কাছে চলে গেল ম্যানচেস্টার সিটি। লেস্টারকে তাদের মাঠেই 2-0 গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। 31 ম্যাচে 74 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে সিটিজেনরা। অন্য ম্যাচে দ্বিতীয়ার্ধের ম্যাজিকে আর্সেনালকে 3-0 গোলে হারালো লিভারপুল। জোড়া গোল করেছেন ডিয়েগো জটা। মৌসুমের শুরুতে লেস্টারের কাছে 5-2 গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার সিটি। সে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ অবশেষে আসলো পেপ গার্দিওলার দলের। আন্তর্জাতিক ম্যাচের জন্য 2 সপ্তাহ বিরতির পর নামলেও মাঠে দেখা পাওয়া যায় সেই পুরনো ম্যান সিটির।
শুরু থেকেই ফক্সেসদের ডিবক্সে করতে থাকে একের পর এক আক্রমণ 5 মিনিটেই কিন্তু অফসাইডের জন্য সেটা বাতিল হয়ে যায়। এতে যেন আরো তেতে ওঠে পেপ গার্দিওলার দল, বেড়ে যায় আক্রমণের মাত্রা। 23 মিনিটে কেভিন ডি ব্রুইনার শট পোস্টে লেগে ফিরে আসলে আবারও গোল বঞ্চিত হয় সিটি। এরপরও থেমে থাকেনি লিগ লিডাররা। প্রথমার্ধের শেষ দিকে আবারও লক্ষ্যভ্রষ্ট হয় ডি ব্রুইনার শট। উল্টো প্রথমার্ধের যোগ করার সময় লেস্টার 1 গোল করলেও সেটা অফসাইডে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে যেন গোল করার প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামে গার্দিওলা বাহিনী। 58 মিনিটে বেঞ্জামিন মেন্ডির গোলে লিড পায় সিটি। ইউনাইটেডের চেয়ে 17 পয়েন্টে এগিয়ে যায় ম্যান সিটি। অন্য ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। লিগের বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের ঘরে হারলেও অ্যাওয়ে ম্যাচে ঠিকই পাচ্ছে জয়। শুরু থেকে লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি অলরেডরা। 35 মিনিটে জেমস মিলনারের শট চলে যায় পোস্টের বাইরে। আর্সেনালও ভয় ধরাতে পারেনি লিভারপুল রক্ষণে। এখনো টিকে থাকলো ইয়র্গেন ক্লপের দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সিরিয়ায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে হার এড়িয়েছে ইউভেন্টাস। তুরিনোর সঙ্গে 2-2 গোলে ড্র করেছে আন্দ্রে পিরলো শিষ্যরা। ইউভেন্টাস না জিতলেও দীর্ঘদিন পর শিরোপা জয়ের পথে বীরদর্পে এগিয়ে যাচ্ছে ইন্টার মিলান। বোলোনিয়াকে 1-0 গোলে হারিয়েছে কন্তের শিষ্যরা। তবে লিগ 1-এ বড় ধাক্কা খেয়েছে পিএসজি। নেইমারের লাল কার্ডের ম্যাচে লিলের কাছে 1-0 গোলে হার প্যারিসিয়ানদের। বিশ্বকাপ বাছাইয়ের বিরতি শেষে সিরিয়ায় শিরোপার পথে এগিয়ে যাওয়ার মিশন। কিন্তু ম্যাচের আগে ঘুণাক্ষরেও এমন ক্ষণ আসবে তার স্বপ্নেও ভাবেননি আন্দ্রে পিরলো। টানা নবমবারের মতো সিরিয়ার ট্রফি জয়ের স্বপ্নে বিভোর ইউভেন্টাসকে বড় ধাক্কা দিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী তুরিনো। স্তাদে অলিম্পিকোতে ম্যাচের শুরু থেকেই ছন্দ ধরে রাখে ইউভেন্টাস। 13 মিনিটেই প্রতিপক্ষের মাঠে তাদের হতাশ করে লিড নেন ফেদেরিকো চিয়াসা। রেলিগেশনের শঙ্কায় প্রতিনিয়ত সময় কাটছে তুরিনোর। তাই হয়তো শুরুতে লিড পেয়েই আক্রমণের ধার কমিয়ে দেয় ইউভেন্টাস। কাজটা যে ঠিক হয়নি তার 27 মিনিটেই টের পান পিরলো। অ্যান্তোনিও সানাব্রিয়ার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। 43 মিনিটে লিড বাড়াতে পারত ইউভেন্টাস, কিন্তু মোরাতাকে হতাশ করেন তুরিনো গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে উল্টো সানাব্রিয়ার দ্বিতীয় গোলে 2-1-এ এগিয়ে যায় তুরিনো। হারের পথে এগুচ্ছে দল। সবার চোখ তখন রোনালদোর দিকে। সব সময়ের ত্রাণকর্তা এদিনও হতাশ করেননি। কান্ডারি হয়ে এগিয়ে এসে দলকে বাঁচিয়েছেন হারের হাত থেকে। 79 মিনিটে তার গোলেই শেষ রক্ষা হয় ইউভেন্টাসের। ইউভেন্টাস ড্র করলেও শিরোপার পথে এগিয়ে যাচ্ছে ইন্টার মিলান। পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মিলান। শিরোপার স্বপ্নটা এবার দেখতেই পারেন ইন্টার মিলান সমর্থকরা। সিরিয়ায় অঘটন না হলেও লিগ 1-এ ধাক্কা খেয়েছে পিএসজি। এই মৌসুমে পয়েন্ট টেবিলে লড়াইটা ভালোই চলছে পিএসজি ও লিলের মধ্যে। প্রতি মুহূর্তেই প্যারিসিয়ানদের চোখ রাঙাচ্ছে লিল। লিগে এবার দুদলের দেখায় পার্ক দে প্রিন্সেসে পচেত্তিনোর দলকে হারের তিক্ততা উপহার দিল তারা। ম্যাচের 20 মিনিটে লিলের হয়ে একমাত্র গোলটি করেন কানাডিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ান ডেভিড। বাকি সময় নিষ্প্রাণ লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। লিল লজ্জায় ডুবে মাঠ ছেড়েছে পিএসজি। পারভিন আক্তার, সময় সংবাদ। দীর্ঘ অপেক্ষা ঘুচল রিয়াল সোসিয়েদাদের। 34 বছর পর শিরোপা জিতল রিয়াল সোসিয়েদাদ। কোপা দেল রের ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে 1-0 গোলে হারালো সোসিয়েদাদ। কোপা দেল রের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল গত বছরের মে মাসে, তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তা পিছিয়ে যায়। একে তো ফাইনাল, তার উপর ম্যাচটা ভিন্ন মাত্রা পায় বাস্ক ডার্বি হওয়ায়। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুদল। তবে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল সোসিয়েদাদ। 33তম মিনিটে এনিগো মার্তিনেসের জোরালো শট দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন গোলরক্ষক অ্যালেক্স রামিরো। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যভাবে। দ্বিতীয়ার্ধে আসে মাহেন্দ্র খন। পেনাল্টি পায় সোসিয়েদাদ। ভিএআরে 5 মিনিট পর্যবেক্ষণের পর রেফারি পেনাল্টি দেন সোসিয়েদাদকে। 63 মিনিটে সেখান থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। এরপর আর গোল করতে পারেনি কোনো দল, সমতা আনতে পারেনি বিলবাও। ফলে 34 বছর পর কোপা দেল রের শিরোপা জয় করে সোসিয়েদাদ। সবশেষ 1987 সালে এই শিরোপা জিতেছিল ক্লাবটি। 2019-এ লন্ডনের দ্য শার্ট ভবনের চূড়ায় বেয়ে উঠে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন ব্রিটিশ আরোহী জর্জ কিং। এবার বার্সেলোনার মিলিয়া বার্সেলোনা স্কাই হোটেলের চূড়ায় উঠে আবারও রোমাঞ্চ ছড়িয়ে দিলেন
21 বছর বয়সী জর্জ। হোটেলটির উচ্চতা ছিল 381 ফিট। সব সময়ের মতো এবারও জর্জের সঙ্গে ছিল না কোনো দড়ি বা সুরক্ষা বলয়। সাধারণ মানুষ জর্জের এই কাণ্ড দেখে অবাক হলেও পরে কাতালান পুলিশ কর্তৃক আটক হতে হয়েছে জর্জকে। বিস্তারিত রিপোর্টে। জর্জ কিং ইংল্যান্ডের অক্সফোর্ডের বাসিন্দা, যার শখই বিশ্বের বড় বড় ভবনের চূড়ায় উঠে রেকর্ড করা। ভাবছেন ভবনের চূড়ায় ওঠা এ আবার এমন কি? না, জর্জ এসব বড় বড় ভবনের চূড়ায় ওঠেন কোনো রকম দড়ি কিংবা সাহায্য ছাড়াই। এর আগে 2019 সালে লন্ডনে অবস্থিত যুক্তরাজ্যের সবচেয়ে উঁচু টাওয়ার দ্য শার্ডের চূড়ায় উঠে রেকর্ড করেছিলেন জর্জ। সেই টাওয়ারটির উচ্চতা ছিল 1017 ফিট। এবার নিজের শখ পূরণ করতে পুরো ইউরোপ ঘুরে বেড়াচ্ছেন 21 বছর বয়সী এই ব্রিটিশ আরোহী। সম্প্রতি বার্সেলোনায় তাকে দেখা গেছে 381 ফিট উচ্চতার বার্সেলোনা স্কাই হোটেলের চূড়ায় উঠতে। এ সময়ও কোনো দড়ি কিংবা নিরাপত্তা বলয় সঙ্গে ছিল না জর্জের। আর তাই দেখতে হোটেলের নিচে উৎসুক জনতার ভিড়। এ সময় শীর্ষে পৌঁছাতে জর্জের সময় লেগেছে মাত্র 20 মিনিট। শীর্ষে ওঠার পর যে রোমাঞ্চ ছড়িয়ে গেছে জর্জের মনে, তা কিছু সময়ের মধ্যে শেষ হয়ে গেছে যখন কাতালান পুলিশ তাকে জরিমানা করে আটক করে নিয়ে যান। তবে গণমাধ্যমে জর্জ বলেন, পুলিশ তাকে নিচে নামানোর পরও তার মনে হচ্ছিল আকাশে মেঘের ভেলায় ভাসছেন তিনি। আর একেবারে উপরে ওঠার পর মনে হয়েছে অন্য জগতে পৌঁছে গেছেন জর্জ কিং। এর আগে বার্সেলোনায় 474 ফিট উচ্চতার আকবর টাওয়ারেও একইভাবে উঠে রোমাঞ্চ ছড়িয়ে দিয়েছিলেন জর্জ কিং। ফারজানা মুমু, সময় সংবাদ। ফখর জামানের ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে স্বস্তির জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে 17 রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল স্বাগতিকরা। প্রতাপে ব্যাটিংয়ে 6 উইকেট হারিয়ে 341 রানের পুঁজি পায় আফ্রিকানরা। জবাবে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 324 রানে থামে সফরকারীরা। টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। 55 রানের জুটি ভেঙে ব্যক্তিগত 39 রানে আউট হন মার্করাম। এরপর 114 রানের পার্টনারশিপে দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোরের ভিত গড়ে দেন ডিকক ও বাভুমা। 80 রানে সাজঘরে ফেরেন ডিকক। অধিনায়ক বাভুমাও সেঞ্চুরি থেকে 8 রান দূরে হারিস রৌফের শিকার হন। সঙ্গে ডুসেনের আর মিলারের ঝড়ো 50-তে 341 রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাব দিতে নেমে দলীয় 100 রানের আগেই 4 উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। 2 অঙ্কে পৌঁছানোর আগেই ইমামুল, রেজওয়ান, আজিজরা আউট হন। বাবর আজমের ব্যাটও দিতে পারেনি আস্থার প্রতিদান। 31 রান করে নর্থসের শিকার হন এই অধিনায়ক। সাদাব, আসিফ, ফাহিমরা থিতু হয়েও টিকতে পারেননি বেশিক্ষণ। তবে এক প্রান্তে স্রোতের বিপরীতে 4 ছক্কার ফুল ঝুরি ছোটাতে থাকেন ওপেনার ফখর জামান। 10 ছক্কা আর 18 বাউন্ডারিতে 193 রানের দানবীয় ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরা। বুধবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। বিশ্ব রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। রেকর্ড 22 ওয়ানডেতে অপরাজিত থাকার অনন্য রেকর্ড এখন তাদের দখলে। এর আগে 2003 সালে রিকি পন্টিংয়ে অস্ট্রেলিয়া টানা 21টি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল। এর আগে আর কোনো দল এতগুলো ওয়ানডে টানা জিততে পারেনি। 2017 সালের অক্টোবর থেকে কোনো ওয়ানডে না হারা অজি মেয়েরা 18 বছর পর নতুন এই রেকর্ড গড়ল। এই বিশ্ব রেকর্ড গড়ার পথে তারা নিউজিল্যান্ডের মেয়েদের হেসে খেলে হারিয়েছে। মাউন্ট মঙ্গানুইতে আগে ব্যাট করে 212 রানে অল আউট হয় কিউই মেয়েরা। জবাবে এলিসা হেইলি, গারুন্ডা আর এলিসা পেরির 50-তে 11 ওভার 3 বল বাকি থাকতে 6 উইকেটের বিশাল জয় তুলে নেয় অস্ট্রেলিয়ার মেয়েরা। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মেগান স্কুট। টোকিও অলিম্পিকের খবর। 10 মিটার উঁচু দৈত্যাকৃতির একটা পাপেট উন্মোচন করল টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। 2011 সালে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া জাপানের 3টি অঞ্চলে এই পাপেট প্রদক্ষিণ করবে। করোনার মাঝে অলিম্পিক অংশ নেওয়া অজি অ্যাথলিটদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে, এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ান সেভ দ্য মিশন প্রধান ইয়ান চেস্টারম্যান। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়েই চলেছে। এর মাঝেই কোভিড-19কে গুরুত্ব দিয়ে অলিম্পিক আয়োজনে নিরলসভাবে কাজ করছে আয়োজকরা।
জাপানে চলছে করোনা সংক্রমণের চতুর্থ ধাপ। সময়ের পরিক্রমায় সংক্রমণের হার পাল্লা দিয়ে বাড়ছে। যদিও জাপানের অলিম্পিক কমিটি ঠিক সময়ে গেমস শুরু করতে বদ্ধপরিকর, তাই বলা যায় বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর বাতিলের তেমন সম্ভাবনা নেই। এরই মধ্যে জাপানের টোচিকি শহরে এসে পৌঁছেছে অলিম্পিকের মশাল। এবার 10 মিটার উঁচু এক দৈত্য আকৃতির পাপেট উন্মোচন করলো টোকিও অলিম্পিক আয়োজক কমিটি। পাপেটের নাম রাখা হয়েছে মক্কো। 2011 সালে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া জাপানের 3টি অঞ্চলে এই পাপেট প্রদক্ষিণ করবে। এই সফরটি নিপ্পন উৎসবের অন্যতম প্রধান অনুষ্ঠান, যা টোকিও অলিম্পিকের একটি অফিসিয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠানও। এদিকে অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদরা তাদের অলিম্পিক দলের জার্সি উন্মোচন করেছে। সেই সাথে দেরিতে হলেও গেমসের জন্য প্রস্তুতি শুরু করেছে অজি অ্যাথলিটরা। সিডনি অপেরা হাউসের সামনে অস্ট্রেলিয়ান অলিম্পিক চ্যাম্পিয়ন শার্ল ক্যাসলিকের সঙ্গে 10 জন অ্যাথলিট ফটো সেশনে অংশ নেন। গেমসকে সামনে রেখে স্বাস্থ্যবিধির উপর বেশ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাথলিটদের জার্সি উন্মোচন এটা আমাদের জন্য ইতিবাচক দিক। অ্যাথলিটরা প্রত্যেকে পদকের জন্য লড়াই করবে। আশা করি সবাই প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য সফলতা বয়ে আনবে। করোনার মাঝেও অলিম্পিকে অংশ নেওয়া তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং